হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা জানব ভারতবর্ষের প্রধান তিনটে নদী সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সম্পর্কে, হিমালয়ান নদী সম্পর্কে। সিন্ধু নদীর তার ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী এবং সিন্ধু জলচুক্তি। গঙ্গা নদী, গঙ্গার অলকানন্দা নদী, যমুনা নদীর গুরুত্বপূর্ণ উপনদী, গঙ্গা নদীর অন্যান্য ডান তীর এবং বাম তীরের উপনদী, গঙ্গা নদীর পানি চুক্তি এবং বা জল চুক্তি এবং ব্রহ্মপুত্র নদ এবং ব্রহ্মপুত্র নদের গুরুত্বপূর্ণ উপনদীসমূহ। আরও বেশ কয়েকটি প্রশ্নোত্তর সম্পর্কে জানব গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র সম্পর্কে। লেটস গো, চলো দেরি না করে শুরু করা যাক। আমরা সেই সঙ্গে মনে রাখব যে দেশের ৭৭% নদী কিন্তু গঙ্গামুখী হয়েছে, আর সেই গঙ্গা থেকে নদীর জল নিষ্কাশিত হয়েছে বঙ্গোপসাগরের দিকে, আর যার 90% জল বঙ্গোপসাগরে চলে যায়। হিমালয়ান নদীগুলোর মধ্যে যেমন সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী এবং তাদের উপনদী, আর উপদ্বীপীয় নদীগুলির মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি এবং তাদের উপনদীগুলো হলো উপদ্বীপীয় নদী। গঙ্গা নদীর দিকে বাহিত হয়েছে দেশের প্রায় ৭৭% নদী, আর সেই ৭৭% নদীর মধ্যে যে জল ধারণ করে সেই জলের মধ্যে আবার 90% জল কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তেমনিভাবে দেশের 23% নদী আরব সাগরের দিকে গিয়েছে, আর আরব সাগরে সেই 23% নদীর মধ্যে মাত্র 10% জল আরব সাগরে পড়েছে। গঙ্গা নদীর 77% নদীগুলো বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে এবং 90% জল বঙ্গোপসাগরে পতিত হয়েছে, আর অপরদিকে আরব সাগরের দিকে প্রবাহিত হয়েছে 23% নদী, আর পতিত হয়েছে জল মাত্র 10%। হিমালয়ান রিভার সিস্টেম, সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, হিমালয়ান নদী, এই সমস্ত ব্যবস্থা নিয়ে কিন্তু হিমালয়ান নদী তৈরি হয়েছে। হিমালয়ান সিস্টেম, হিমালয়ান নদীগুলো হিমালয় গঠনের আগেও বিদ্যমান ছিল, টেথিস সাগরের প্রবাহিত হয়েছিল। আর হিমালয়ান নদী ব্যবস্থার বিবর্তন, হিমালয় নদী ব্যবস্থার বিবর্তন শিবালিক বা ইন্দো ব্রহ্মা নামক একটি শক্তিশালী নদী আসাম থেকে পাঞ্জাব এবং পরবর্তীতে সিন্ধু পর্যন্ত হিমালয়ের সমগ্র অনুদৈর্ঘ্য সীমা অতিক্রম করেছে। এটি নিম্ন পাঞ্জাবের কাছে সিন্ধু উপসাগরে নিঃসৃত হয়েছে। এই হিমালয়ান নদী বা শিবালিক ইন্দো ব্রহ্মা নামক একটি শক্তিশালী নদী, যেটি 5 থেকে 24 মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে এটি ছিল। এটা মনে করা হয় যে সময়ের সাথে সাথে ইন্দো ব্রহ্মা নদী 3টি প্রধান নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে বিভক্ত হয়েছিল। একটি হলো পশ্চিম অংশে সিন্ধু নদী এবং এর 5টি উপনদী, আর কেন্দ্রীয় অংশে গঙ্গা নদী এবং এর হিমালয় উপনদীগুলো, আর অসমের ব্রহ্মপুত্র নদীর প্রসারণ এবং পূর্ব অংশের হিমালয়ের উপনদীগুলো। এই 3টে ভাগে ভাগ হয়েছে কিন্তু ইন্দো ব্রহ্মা নদী। পশ্চিম হিমালয়ের প্লেইস্টোসিন অভ্যুত্থানের কারণে এই বিভাজন হয়েছিল। এর মধ্যে রয়েছে পেটোয়ারা মালভূমির উত্থান, তার প্রভাবে কিন্তু এই ইন্দো ব্রহ্মা নদীর এরকম বিভাজিত হয়েছে। পেটোয়ারা মালভূমির সিন্ধু নদী এবং গঙ্গা নদীর নিষ্কাশন ব্যবস্থার মধ্যে জল বিভাজন হিসাবে কাজ করে। সিন্ধু নদী এবং গঙ্গা নদীর নিষ্কাশন মানে বেরিয়ে যাওয়ার, উৎপন্ন হওয়ার যে জল বিভাজন, সেই জল বিভাজনের কাজ করে কিন্তু পেটোয়ারা মালভূমি। মালদা গ্যাপ হলো রাজমহল পাহাড় এবং মেঘালয় মালভূমির মধ্যবর্তী এলাকায় হলো মালদা গ্যাপ। এটি গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদীকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত করে। এই ইন্দো ব্রহ্মা নদী কী করে? গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী প্রণালীকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত করে। মাঝারি প্লেইস্টোসিন সময়কালে এটি মাত্রাতিরিক্ত হয়ে পড়ে। সিন্ধু নদ সম্পর্কে আমরা জানব, ভালো করে বিশদ বিবরণ আমরা জানার চেষ্টা করব। সিন্ধু নদী কি? সিন্ধু নদী থেকে ভারত তার নাম পেয়েছে। ভারত নাম পেয়েছে সিন্ধু নদী থেকে। উৎস কৈলাস রেঞ্জের মানস সরোবর হ্রদ থেকে 5180 মিটার উঁচু থেকে
তিব্বতের মানস সরোবরের কৈলাস রেঞ্জে থেকে এই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। এর দৈর্ঘ্য কিন্তু 2880 কিলোমিটার। এই সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলো যেমন শ্যাওক, হুঞ্জা, গিলগিট, কাবুল, কোররাম, গোমাল এগুলো কিন্তু সিন্ধু নদীর ডান তীরের উপনদী। বাম তীরের উপনদীগুলি হলো যেমন জাস্কার, সুরু, সোন, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলজ, পাঞ্জনাদ এগুলো কিন্তু এর বাম তীরের সিন্ধু নদীর বাম তীরের উপনদী। সিন্ধু নদী ভারত চীন সীমান্তের কাছে ধর নদীর সাথে মিলিত হয়েছে। কোথায়? ভারত চীন সীমান্তের কাছে সিন্ধু নদী ধর নদীর সঙ্গে মিলিত হয়েছে। সিন্ধু একটি পূর্ববর্তী নদী ব্যবস্থা। সিন্ধু নদীর ডান তীরের উপনদী সম্পর্কে দেখি। শ্যাওয়াক নদী। শ্যাওয়াক নদী কি? এই ডান তীরের উপনদী বললাম একটু আগে, শ্যাওয়াক, হুঞ্জা, গিলগিট এগুলো যে বলা হলো, তার সঙ্গে কাবুল, কোররাম, গোলাম এগুলোর বিস্তর আমরা জানব। সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলির মধ্যে শ্যাওয়াক সম্পর্কে একটু জেনে নিই। শ্যাওয়াক কি? শ্যাওয়াক মানে মৃত্যুর নদী। উৎস রিমো গ্লেসিয়ার। রিমো গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে এই শ্যাওয়াক নদী। এর দৈর্ঘ্য 550 কিলোমিটার। শ্যাওয়াক নদী স্কারদু শহরের পূর্বে কেরিস নামক স্থানে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। মৈত্রেয় বুদ্ধের মূর্তি শ্যাওক নদীর দিকে মুখ করে আছে। মৈত্রেয় বুদ্ধের মূর্তি শ্যাওক নদীর দিকে মুখ করে আছে। এই শ্যাওক নদীর উপনদী যেমন চ্যাংচেন মো, গালওয়ান, নুব্রা, সালতোরো এগুলো কিন্তু শ্যাওক নদীর উপনদী। এরপরে সিন্ধু নদীর ডান তীরের উপনদীর মধ্যে আরেকটা হচ্ছে হুঞ্জা নদী। হুঞ্জা নদী কি? হুঞ্জা নদী গিলগিট বালিস্তানের অঞ্চলের প্রধান নদী হলো হুঞ্জা নদী। এবারে গিলগিট নদী কি? গিলগিট নদী সম্পর্কে একটু জেনে নিই। উৎস সান্দুর লেক। সান্দুর লেক থেকে গিলগিট নদী উৎপন্ন হয়েছে। গিলগিট নদী গুজলোট শহরের কাছে 3টি পর্বতমালার সংযোগস্থলে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে এই গিলগিট নদী। কাবুল নদী। কাবুল নদীর উৎস কিন্তু হিন্দুকুশ। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা থেকে কাবুল নদী উৎস লাভ করেছে বা উৎসীয় হয়েছে বা উৎপত্তি লাভ করেছে। এটকের কাছে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে কি দেখছি আমরা? কাবুল নদী আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে এটকের কাছে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। নেক্সট গোলাম নদী। গোলাম নদীটা কি? সিন্ধু নদীর ডান তীরের উপনদীর একটি নদী হলো গোলাম নদী। এর উৎস কাটোয়াজ অঞ্চল। আফগানিস্তানের কাটোয়াজ অঞ্চল থেকে গোলাম নদী উৎপত্তি লাভ করেছে। এবারে সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলো আসছি। সিন্ধু নদীর বাম তীরের উপনদীর মধ্যে জাসখান নদী। জাসখান নদী লাদাখের নিম্মুয়ের কাছে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। লাদাখের নিম্মুয়ের কাছে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে জাসখান নদী। সুরু নদী কি? সুরু নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? সুরু নদীর উৎস পাঞ্জেলা হিমবাহ থেকে সুরু নদী উৎপত্তি লাভ করেছে। পেন্সিলা কার্গিল এই জায়গাতে পাঞ্জেলা হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে সুরু নদী। এই নদী নুরালয় সিন্ধু নদীর সাথে যোগ দিয়েছে। নুরালয় সিন্ধু নদীর সঙ্গে যোগ দিয়েছে। কার্গিল শহরের তীরে অবস্থিত এই সুরু নদী। প্রাচীন সিল্ক রোডের একটি শাখা সুরু নদীর পাশ দিয়ে চলত। প্রাচীন সিল্ক রোডের একটি শাখা সুরু নদীর পাশ দিয়ে যেত। এরপরে আছে ঝিলাম নদী বা বিতস্তা বলা যেতে পারে। উৎস কাশ্মীর উপত্যকার দক্ষিণ পূর্বে ভেরিনাগ বসন্ত। ভেরিনাগ হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। কাশ্মীর উপত্যকায় এই ঝিলাম নদীর উত্তর দিকে প্রবাহিত হয়েছে উলার লেক। কোথায়? ঝিলাম নদীর উত্তর দিকে উলার লেক। এটি বারমুলার নিচে পীর পাঞ্জাল রেঞ্জের মধ্য দিয়ে খাড়া পার্শ্বযুক্ত সরু গিরিখাত গঠন করেছে। ঝিলাম নদী 170 কিলোমিটার ভারত এবং পাকিস্তানের সীমানা তৈরি করেছে। এই ঝিলাম নদী পুরো ভারত পাকিস্তানের পুরো মিডিল থেকে গিয়েছে, মানে ভারত পাকিস্তানের সীমানা বরাবর 170 কিলোমিটার সীমানা তৈরি করেছে এই ঝিলাম নদী। এটি ত্রিমুতে চেনাবের সাথে মিলিত হয়েছে। চেনাবের সাথে কোন নদীর সাথে মিলিত হয়েছে? চেনাব নদীর সঙ্গে। কোথায় না? ত্রিমুতে। কিষানগঙ্গা ঝিলাম নদীর একটি উপনদী।
ঝিলাম নদীর উপনদীর নাম কি? কিষান গঙ্গা। নেক্সট আসছি চেনাব নদী। এটিও কিন্তু সিন্ধু নদীর বাম তীরের উপনদী, চেনাব নদী, যার আরেকটি নাম চন্দ্রভাগা নদী, যার আরেকটি নাম চন্দ্রভাগা নদী। ওর উৎস বড়লাচা পাস থেকে উৎপত্তি লাভ করেছে। হিমাচল প্রদেশের বড়লাচালা বলা হয় বা বড়লাচা পাস থেকে এই চেনাব নদীর উৎপত্তি লাভ করেছে। চন্দ্রা ও ভাগা নামে দুটি নদীর সঙ্গম তৈরি হয়েছে চেনাব নদী। দুটি নদীর সঙ্গমে, চন্দ্র ও ভাগার সঙ্গমে এই নদীটি তৈরি হয়েছে চেনাব নদী। নেক্সট রাভি নদী, যার ভালো নাম ইরাবতী। এই ইরাবতী নদীটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার কুল্লু পাহাড়ের রোহতাং পাসের কাছে উৎপত্তি লাভ করেছে। রোহতাং পাসের কাছে রাভি নদী উৎপত্তি লাভ করেছে কাংড়া জেলায়। এই রাভি নদী রংপুরের ঠিক পরে গিয়ে চেনাবে মিশেছে, চেনাব নদীতে মিশে গেছে। উজ্জহ রাভি, এই রাভি নদীর উপনদী। এই নদীর উপনদী হলো উজ্জহ রাভি। উজ্জহ রাভি নদীর একটি উপনদী। বিয়াস নদী বা বিপাশা নদী, বিয়াস নদীর আরেক নাম বিপাশা নদী। বিয়াস নদী কোথায় উৎপত্তি লাভ করেছে বা বিপাশা নদী? বিয়াস নদী হিমাচল প্রদেশে রোহতাং পাসের কাছে বিয়াসকুণ্ডু থেকে উৎপত্তি লাভ করেছে। রোহতাং পাসের কাছে হিমাচল প্রদেশে বিয়াসকুণ্ডু থেকে উৎপত্তি লাভ করেছে বিয়াস নদী, যার ভালো নাম বিপাশা নদী। বিয়াস নদী পাঞ্জাবের হারিকে সাতলুজ নদীর সাথে মিলিত হয়েছে। পাঞ্জাবের একটি জায়গা আছে হারিকে, সেখানে সাতলুজ নদীর সঙ্গে বিয়াস নদী বা বিপাশা নদী মিলিত হয়েছে। এটি সম্পূর্ণরূপে ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এই বিপাশা নদী বা বিয়াস নদী বা বিপাশা নদী আলেকজান্ডার দ্য গ্রেট বিজয়ের সবচেয়ে সীমানা চিহ্নিত করে। আলেকজান্ডার দ্য গ্রেটের এই বিয়াস নদী বা বিপাশা নদী পূর্ব সীমানা চিহ্নিত করে। এরপরে আছে সতলেজ নদী বা শতদ্রুম নদী। এটির উৎস কি? এটিও কিন্তু তিব্বতের রাখাস হ্রদের সিন্ধু নদীর উৎস থেকে 80 কিলোমিটারের মধ্যে 4570 মিটার উচ্চতায় এই হ্রদ থেকে, রাখাস হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে সতলেজ বা শতদ্রুম নদী। তিব্বতী নামের লাংকুই জাংবো সেটি মানে হলো হাতি নদী। এই সতলেজ নদীকে বলা হতো। সতলুজ নদী ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় 120 কিলোমিটার সীমানা তৈরি করেছে। এরপরে আসছি পাঞ্জাব নদী বা পঞ্জনাদ নদী। পঞ্জনাদ নদী ঝিলাম, রবি, চেনাবের যোগ দেয়, বিয়াস, সতলেজ যোগ দেয় এবং তারপর মুজফ্ফরগড় জেলায় উচ্চ শরীফ থেকে 10 মাইল উত্তরে পাঞ্জানাদ তৈরি হয় এবং তারপর সতলেজ এবং চিনাব মিলিত হয়ে এই পাঞ্জানাদ নদী প্রস্তুত হয়, একত্রে মিলিত হয় আর কি। ঝিলাম, রবি, চেনাব যুক্ত হয়ে যায়, তারপরে ঝিলাম, রবি, চেনাব, এরপরে হচ্ছে বিতস্তা, পাঞ্জানাদ নদী। 5টি নদী একত্রে মিলে পাঞ্জানাদ নদী হয়েছে। এটি 71 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। আর পিঠানকোট থেকে কয়েক কিলোমিটার উপরে পাঞ্জানাদ নদী সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। সিন্ধু জল চুক্তি কবে হয়েছিল সেটি সম্পর্কে আমরা একটা জানব। যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় বা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে 19শে সেপ্টেম্বর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়াকুব খান আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একত্রে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্বাক্ষরিত হয়। ভারতের পূর্বাঞ্চলীয় নদী বিয়াস, রাভি, সতলুজ ভারতকে দেওয়া হয়েছে, আর ভারতের পশ্চিমী নদী সিন্ধু নদী, চেনাব এবং ঝিলাম পাকিস্তানকে দেওয়া হয়েছে। গঙ্গা নদী সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে গঙ্গা নদীর সোর্স যদি বলে তাহলে আমরা গঙ্গোত্রী হিমবাহ থেকে বলবো, আর গঙ্গা নদীর অরিজিনস যদি বলে তাহলে দেবপ্রয়াগ থেকে বলবো। গঙ্গা নদী
গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নাম নিয়ে উৎপত্তি হয়েছে, আর এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। উত্তরে কাশী জেলা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নাম নিয়ে অলকানন্দা নদী এবং দেবপ্রয়াগের মিলিত হয়েছে। দেবপ্রয়াগ থেকে নদীটি, সেই অংশটিকে বলা হয় গঙ্গা নদী, সেটাও গঙ্গা নদী। গঙ্গা নদী হরিদ্বারের সমতল ভূমিতে প্রবেশ করেছে। গঙ্গা নদী পৃথিবীর অন্যতম দূষিত নদী। রাজমহল পাহাড়ের কাছে গঙ্গা নদী দক্ষিণ পূর্ব দিকে মোড় নেয়। ফারাক্কাতে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের ভাগীরথী, হুগলি এবং বাংলাদেশে পদ্মা, মেঘনায় বিভক্ত হয়েছে। ফারাক্কাতে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের ভাগীরথী, হুগলি এবং বাংলাদেশের পদ্মা, মেঘনায় বিভক্ত হয়েছে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের পদ্মা মেঘনায় মিলিত হয়েছে। গাঙ্গেয় ডলফিন ভারতের জাতীয় জলীয় প্রাণী বা জলজ প্রাণী। বাম উপনদী। গঙ্গার বাম উপনদী কোনগুলো? অলকানন্দা, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, মহানন্দা, এগুলো গঙ্গার বাম তীরের উপনদী। ডান তীরের উপনদী যেমন যমুনা নদী, তমসা নদী, সন, পুনপুন, এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। নেক্সট আমরা দেখছি অলকানন্দা নদী। অলকানন্দা নদীর উৎস সত্যপন্ত হিমবাহ থেকে অলকানন্দী উৎপত্তি লাভ করেছে। অলকানন্দা নদী গাড়োয়াল অঞ্চলের বেশ কয়েকটি নদী প্রয়াগ বা নদীর পবিত্র সঙ্গম স্থানে অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। নদীর সঙ্গম স্থানে অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে গাড়োয়াল অঞ্চলে বেশ কয়েকটি নদী একত্রে। এগুলোকে আমরা কিভাবে বলতে পারি? যেমন বিষ্ণুপ্রয়াগ। গাড়োয়াল অঞ্চলের বেশ কয়েকটি নদী অলকানন্দা নদীতে এসে মিলিত হয়েছে। সেগুলি আবার মিলিত স্থানে ভিন্ন নামে পরিচিত হয়েছে। যেমন ধৌলিগঙ্গা নদী অলকানন্দা নদীতে এসে যেখানে মিলিত হয়েছে সেই স্থানটিকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। নন্দপ্রয়াগ কোনটি? না, নন্দিকিনী নদী। নন্দিকিনী নদী অলকানন্দা নদীর যেখানে এসে মিলিত হয়েছে সেই স্থানটিকে বলা হয় নন্দপ্রয়াগ। কর্ণপ্রয়াগ। পিণ্ডারী নদী অলকানন্দা নদীর যে স্থানে এসে মিলিত হয়েছে সেই স্থানটিকে বলা হয় কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ কোনটি? মন্দাকিনী নদী বা কালীগঙ্গা নদী অলকানন্দা নদীর যে স্থানে এসে মিলিত হয়েছে সেই স্থানটিকে বলা হয় রুদ্রপ্রয়াগ। আর ভাগীরথী নদী এই অলকানন্দা নদীর যে স্থানে এসে মিলিত হয়েছে সেই স্থানটিকে বলা হয় দেবপ্রয়াগ। পরবর্তী যমুনা নদী সম্পর্কে একটু জেনে নিই। যমুনা নদী বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী। এই যমুনা নদী গঙ্গার উপনদী। গঙ্গার কোন তীরের উপনদী? গঙ্গার ডান তীরের উপনদী হলো যমুনা নদী। এই যমুনা নদী বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী উৎস যমুনোত্রী হিমবাহর গাড়োয়াল অঞ্চলের বান্দরপর শিখর উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা উৎপত্তি লাভ করেছে। এর দৈর্ঘ্য 1376 কিলোমিটার। এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমের কাছে যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। যমুনা নদীর বাম তীরের উপনদীগুলো যেমন হিন্দন, সারদা, গিরি, ঋষিগঙ্গা, হনুমান গঙ্গা, শাসুর খাদেরি, এগুলো যমুনা নদীর বাম তীরের উপনদী। যমুনা নদীর ডান তীরের উপনদীগুলো চম্বল, বেতোয়া, কেন, সিন্ধু, টন, এগুলো হলো যমুনা নদীর ডান তীরের উপনদী। যমুনা নদীর প্রধান উপনদীগুলো আলোচনা করা যাক। প্রধান উপনদীগুলোর মধ্যে যেমন চম্বল নদী। চম্বল নদী যমুনা নদীর উপনদী এবং সেটি ডান তীরের উপনদী। চম্বল নদী কোত্থেকে উৎপত্তি লাভ করেছে? জলফা পাহাড় থেকেই চম্বল নদী উৎপত্তি লাভ করেছে। বিন্ধ্যান রেঞ্জ, এখানে জলফা পাহাড় থেকে এই যমুনা নদীর উপনদী চম্বল নদী উৎপত্তি লাভ করেছে। চম্বল নদী মালওয়া মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। ইটাওয়া জেলায় এসে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে এই চম্বল নদী, তাই যমুনা নদীর উপনদী। চম্বল নদী তীব্র গলি ভাঙনের কারণে তার তীরের অনেক নিচে প্রবাহিত হয়েছে। চম্বল উপত্যকা খারাপ ভূসংস্থানের জন্ম দিচ্ছে ক্রমপর্যায়ে। চম্বল নদীর
গুরুত্বপূর্ণ আরেকটি নদী যেমন বানস নদী। চম্বল নদীর আবার গুরুত্বপূর্ণ উপনদী আছে, যেমন বানস নদী। যেমন যমুনা নদীর উপনদী হলো চম্বল নদী, আবার চম্বল নদীর বাম তীরের উপনদীর নাম হলো বানস এবং মেজ নদী, আর ডান তীরের উপনদীর নাম হলো পার্বতী, কালী, সিন্ধু, শিপ্রা। এইগুলো হলো চম্বল নদীর উপনদী। চম্বল নদীর বাম তীরের উপনদীর মধ্যে যেমন বানস, মেজ আছে। সে বানস নদী সম্পর্কে একটু জেনে নিই। বানস নদী হলো আরাবল্লী রেঞ্জ থেকে উৎপত্তি হওয়া এই নদী বানস নদী। বানস নদী সাওয়াই মধুপুরের কাছে রাজস্থান মধ্যপ্রদেশে সীমান্তে চম্বল নদীর সাথে মিলিত হয়েছে বানস নদী। আরেকটি যেটা নদী আছে সেটি হলো একটা ডান তীরের নদী, একটা বাম তীরের নদী। বাম তীরের নদী বানস এবং মেজ, তার মধ্যে বানসটি বললাম। আর ডান তীরের নদী পার্বতী, কালী, সিন্ধু, শিপ্রা, তার মধ্যে শিপ্রা নদীটি বলি। শিপ্রা একটি উল্লেখযোগ্য নদী, তাই এর উৎস হলো কাকরি বার্দি পাহাড়। নেক্সট দেখছি টন নদী। টন নদী কি? টন নদী বন্দরপঞ্চ এবং উত্তরাখণ্ডের বন্দরপঞ্চ থেকে এটি উৎপত্তি লাভ করেছে। এটি উত্তরাখণ্ডের দেরাদুনে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে এই টন নদী। এই দৈর্ঘ্য 150 কিলোমিটার। বেতোয়া নদী। বেতোয়া নদী ভোপালে বিন্ধ্যান রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। মালওয়া মালভূমির উপর দিয়ে চলে গেছে এই বেতোয়া নদী। কেন নদী, এটি বিন্ধ্য রেঞ্জের মধ্যে কৈমুর রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে এই কেন নদী। কেন নদী উত্তরপ্রদেশের চিলারের কাছে যমুনা নদীতে মিলিত হয়েছে। গঙ্গা নদীর অন্যান্য ডান তীরের উপনদীগুলো যেমন সন নদী। সন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং সন নদী বিহারের পাটনার দানাপুরের কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এই সন নদীর আবার উপনদী যেমন ঘাগরা, জহিল্লা, গোপদ, রেহান্দ, কানহার এবং উত্তর কোয়েল, এগুলো হলো সন নদীর উপনদী। নেক্সট দেখছি দামোদর নদী। দামোদর নদী, এই দামোদর নদী উৎপত্তি লাভ করেছে ছোটনাগপুর মালভূমি থেকে। আর এই দামোদর নদীর উপনদী হলো বরাকর, কোনার, বোকারো, হাহারো, এগুলো হলো দামোদর নদীর উপনদী। দামোদর উপত্যকাকে ভারতের রহুর বলা হয়। আবার এই দামোদর নদীকে, যাকে বাংলার দুঃখ নদী বলা হয়, এটি কলকাতার 48 কিলোমিটার নিচে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। গঙ্গার বাম তীরের উপনদী, এই নদীগুলির উৎপত্তি হিমালয় থেকে। যেমন রামগঙ্গা নদী উৎস নামিক হিমবাহ। গাড়োয়াল উত্তরাখণ্ডের নামিক হিমবাহ থেকে রামগঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। এটি কালাগড়ের কাছে গঙ্গা সমভূমিতে প্রবেশ করেছে। ঘাগরা নদী। ঘাগরা নদীটির উৎপত্তি লাভ হয়েছে মানসরোবরে, তিব্বতের মানসরোবরে ম্যাপচা চুঙ্গ হিমবাহ থেকে। ম্যাপচা চুঙ্গ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। এই ঘাগরা নদীর উপনদী কাই, সারদা, সারজু, অযোধ্যা তার তীরে অবস্থিত। এই সারজু নদীর তীরে অযোধ্যা অবস্থিত। রাপ্তি, রাপ্তু, সারুজা, কাই বা সারদা, এগুলো হলো ঘাগরা নদীর উপনদী। এছাড়াও গুরুত্বপূর্ণ উপনদী কালী নদী। কালী নদী সম্পর্কে জানি, এটিও ট্রান্স হিমালয়ের উচ্চ হিমবাহে ওঠে। এটি একটি ট্রান্স হিমালয়ের নদী। কালী নদী নেপাল এবং ভারতের মধ্যে সীমানা তৈরি করেছে। কালী নদী টনকপুরের কাছে সমভূমিতে পৌঁছানোর পর এটি সারদা নদীর নাম নিয়েছে। এই কালী নদীটা, কালী নদী কী নাম নিয়েছে? সারদা নদী। আমরা দেখলাম যেটা ঘাগরা নদীর উপনদীর নাম হচ্ছে কাই বা সারদা। এই সারদা নদীটাই হচ্ছে কালী নদীর পরবর্তী নাম। এই টনকপুরের কাছে সমভূমিতে পৌঁছানোর পরেই সারদা নদী হয়েছে কালী নদীটি। কালী নদী উত্তরপ্রদেশের ঘাগরা নদীর সাথে মিলিত হয়েছে। ঘাগরা নদীর উপনদী বলে ঘাগরা নদীর সঙ্গে মিলিত হয়েছে। গণ্ডক নদী। গণ্ডক নদীর উৎস হলো নুবাইন হিমালয় হিমবাহ থেকে। হিমালয় হিমবাহ থেকে এই গণ্ডক নদী উৎপত্তি লাভ করেছে তিব্বতে কিন্তু এটি। আর এই গণ্ডক নদীর উপনদী কালীগণ্ডক, ময়া নদী, বারি, ত্রিশূলী,
এগুলো হচ্ছে গণ্ডক নদীর উপনদী। কালীগণ্ডক, মায়ানদী, বারী ও ত্রিশূলী গণ্ডক নদীর উপনদী। গণ্ডক নদী বিহারের হাজিপুরে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। গণ্ডক নদী বিহারের হাজিপুরে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। বুড়ি গণ্ডক নদী। বুড়ি গণ্ডক নদী কি, এই নদী সম্পর্কে একটু জানি। বুড়ি গণ্ডক চৌতারাওয়া চাউর, বিহার, এখান থেকে উৎপত্তি লাভ করেছে। এটি খারাসিয়া শহরের কাছে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। কোশি নদী। কোশি নদী 7টা স্রোত নিয়ে গঠিত হয়েছে। কোশি নদী 7টি স্রোত কী কী? সুতকোশি, তাম্বাকোশি, তালখা, দুধকোশি, বটিয়াকোশি, অরুণ ও তাম্বর, এই 7টি স্রোত নিয়ে সপ্তকোশি নাম নিয়েছে কোশি নদী। 7টি ধারা একে অপরের সাথে মিশে তুমার, অরুণ, সূর্যকোশি নামে 3টি ধারায় তৈরি করেছে 7টি কোশি। 7টি স্রোত একসঙ্গে মিলে গিয়ে আবার 3টে ভাগ হয়েছে, তুমার, অরুণ এবং সূর্যকোশি নামে। ঘন ঘন বন্যার কারণে এটিকে বিহারের দুঃখ নদী বলে। বিহারের দুঃখ নদী কি? কোশি নদী। এরপরে গঙ্গা নদীর চুক্তি সম্পর্কে জানব। 1977 সালে 5 বছরের জন্য একটি অস্থায়ী জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির নবায়ন না করে 1982 সালে মেয়াদ তার শেষ হয়ে যায়, নবায়ন করা হয়নি। গঙ্গার জল বন্টন নিয়ে প্রায় 35 বছর ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরোধ ছিল। 12 ডিসেম্বর 1996 30 বছরের জন্য একটি ব্যাপক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর আমরা জানব ব্রহ্মপুত্র নদ সম্পর্কে। ব্রহ্মপুত্র নদ উৎস চেমাউংদুং হিমবাহের কৈলাস রেঞ্জ থেকে, মনে রাখতে হবে কৈলাস রেঞ্জ থেকে, চেমাউংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি হয়। এর দৈর্ঘ্য 2900 কিলোমিটার। বাম তীরের উপনদীগুলো হলো দিবাং, লোহিত, ধানসিরি, কোলং, এগুলো হচ্ছে বাম তীরের উপনদী। ডান তীরের উপনদীগুলো হলো কামেং নদী, মানস নদী, বেকি নদী, রায়ডাক নদী, জলঢাকা নদী, তিস্তা নদী, সুবর্ণশিরি নদী, এগুলো সব ডান তীরের, ব্রহ্মপুত্র নদীর ডান তীরের উপনদী। এগুলো কিন্তু পূর্ববর্তী নদী। ব্রহ্মপুত্র নদীর উৎস সিন্ধু নদ এবং তার সাতলুজ নদীর উৎসের খুব কাছাকাছি থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়। মরিয়ম লা ব্রহ্মপুত্র নদীর উৎসকে মানস সরোবরের হ্রদ থেকে পৃথক করেছে। মরিয়ম লা ব্রহ্মপুত্র নদীর উৎসকে মানস সরোবরের হ্রদ থেকেই পৃথক করেছে। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম সাংপো, মনে রাখতে হবে। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম কিন্তু সাংপো। ব্রহ্মপুত্র নদী নামচা বারোয়ার চারপাশে একটি দক্ষিণ ওয়ার্ড ঘুরে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। দক্ষিণ দিক থেকে হয়ে, পূর্ব দিক থেকে হয়ে আবার অরুণাচল প্রদেশ হয়ে আবার দক্ষিণ দিকে প্রবেশ করেছে। এখানে এটি প্রথমে সিয়ং নাম নিয়েছে, তারপর দিহাং নামে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদ উত্তর দিক থেকে 2টি উপনদী দিবাং এবং দক্ষিণ থেকে লোহিত নদী দ্বারা মিলিত হয়েছে। সাদিয়া আসামের উপত্যকা, সাদিয়া, এখান থেকে এটি ব্রহ্মপুত্র নদী নাম নিয়েছে। আসামের উপত্যকা সাদিয়া থেকে, কোত্থেকে? আসামের উপত্যকা সাদিয়া থেকে ব্রহ্মপুত্র নদী নাম নিয়েছে। ব্রহ্মপুত্র নদী একটি বড় দ্বীপ তৈরি করেছে, তার নাম হলো মাজুলি দ্বীপ। ব্রহ্মপুত্র নদী দক্ষিণ দিকে বেগে ধুবড়িগড়ের কাছে বাংলাদেশে প্রবেশ করেছে। ধুবড়িগড় থেকে, এটা মনে রাখতে হবে, বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের নাম যমুনা নদী। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের যমুনা নদী নামে প্রবেশ করেছে। যমুনা নদী গঙ্গা নদীর মিলিত স্রোত আবার পদ্মা নদী নামে আরও প্রবাহিত হয়েছে। তাহলে গঙ্গা নদীর মিলিত স্রোত আর যমুনা নদীর মিলিত স্রোত একত্রে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। পদ্মার ইলিশ খেতে খুব মজা পাওয়া যায়। পদ্মা নদী বাম তীরে মেঘনা নদীতে মিলিত হয়েছে। পদ্মা নদী বাম তীরে মেঘনা নদীতে মিলিত হয়েছে। আবার পদ্মা নদী এবং মেঘনা নদীর সঙ্গম মিলিত নদীটি মেঘনা নামে পরিচিত হয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদীর গুরুত্বপূর্ণ উপনদীগুলির মধ্যে যেমন লোহিত নদী, যাকে জায়ু নদী বলা হয়, এটির উৎস কারিঙ্গার্গো রেঞ্জ। তিব্বতের কারিঙ্গার্গো রেঞ্জ থেকে লোহিত নদী উৎপত্তি হয়েছে। এই লোহিত নদী ব্রহ্মপুত্র উপত্যকার মাথায় সিয়াংয়ের কাছে মিলিত হয়েছে। ভারতের দীর্ঘতম সেতু ধোলা সাদিয়া সেতু লোহিত নদীর উপর নির্মিত। মনে রাখতে হবে, ধোলা সাদিয়া সেতু ভারতের দীর্ঘতম সেতু, যেটি
লোহিত নদীতে লোহিত নির্মিত হয়েছে, যার বর্তমান নাম ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর উপনদী লোহিত নদী, তার উপরে যার এই দীর্ঘতম, ভারতবর্ষের দীর্ঘতম সেতু ধোলা সাতিয়া সেতু অবস্থিত, যার বর্তমান নাম ভূপেন হাজারিকা সেতু। এরপরে আসছি ব্রহ্মপুত্র নদীর আরেকটি উপনদী সুবর্ণশিরি। সুবর্ণশিরি উৎস হিমালয় থেকে, চীনের স্থান থেকে এটি উৎপন্ন হয়েছে, চীনের এলাকা দিয়ে, চীনের এলাকার হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে এই সুবর্ণশিরি। ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম উপনদী কিন্তু এই সুবর্ণশিরি, মনে রাখতে হবে। ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম উপনদী সুবর্ণশিরি। সুবর্ণশিরি নদী লখিমপুর জেলার ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে এবং এর মুখে মাজুলি দ্বীপের সৃষ্টি হয়েছে। তাহলে সুবর্ণশিরির মুখটাতে যেখানে মিলিত হয়েছে, লখিমপুর জেলার ব্রহ্মপুত্র নদের সঙ্গে যেখানে মিলিত হয়েছে, এই মুখটাতে কিন্তু মাজুলি দ্বীপ সৃষ্টি হয়েছে, সুবর্ণশিরির মিলনস্থল, ব্রহ্মপুত্র নদের মিলনস্থল। এবং যেখানে মাজুলি দ্বীপ নির্মিত হয়েছে, জানি মাজুলি দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদের একটি বিশিষ্ট দ্বীপ, যেটি সুবর্ণশিরি এবং ব্রহ্মপুত্র নদের মিলিত স্থানেই মাজুলি দ্বীপের সৃষ্টি হয়েছে। এরপরে আসছি মানস নদী। মানস নদী আসামের যোগীঘোপায় ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। মানস নদী আসামের যোগীঘোপায় ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। এটি ভুটানের বৃহত্তম নদী। ভুটানের বৃহত্তম নদীর নাম মানস নদী। নেক্সট আসছি তিস্তা নদী। তিস্তা নদীর উৎস জৈবহিমবাহ, কাঞ্চনজঙ্ঘার সিকিম কাঞ্চনজঙ্ঘা জৈবহিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে তিস্তা নদী। তিস্তা নদী 1787 সালের আগে গঙ্গা নদীর একটি উপনদী ছিল। বন্যার পর এটি ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হওয়ার জন্য তার গতি পূর্ব দিকে মোড় নেয়। ভারতবর্ষের প্রধান প্রধান নদীর বিস্তর আলোচিত হলো। নদী সম্পর্কে যারা নদী সম্পর্কে বিশদ জানতে চাও তারা অবশ্যই বারবার ভিডিওটিকে দেখো। থ্যাংক ইউ সো মাচ, স্টে গুড, স্টে হ্যাপি।